কিছুদিন পূর্বে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য সম্ভাব্য একটি পে স্কেল চার্ট প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে যে পূর্বের তুলনায় বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারীদের বেতন 147%, অর্থাৎ প্রায় আড়াই গুণ বেড়ে গিয়েছে। তো এই যে নতুন পে স্কেল, এটা যদি সত্যিকার অর্থেই বাংলাদেশে কার্যকর হয়, তাহলে এদেশের সাধারণ নাগরিকদের জন্য কতটুকু সুবিধা হতে পারে, কতটুকু অসুবিধা হতে পারে। দেখুন, বর্তমানে আমাদের এই দেশে প্রায় 14 থেকে 15 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে এবং তাদেরকে প্রায় প্রতি বছরে 85,000 কোটি টাকার মতো তাদের পেছনে খরচ হয়। এখন যদি তাদের বেতন 147%, অর্থাৎ প্রায় আড়াই গুণ বৃদ্ধি করা হয়, তাহলে প্রতি বছর তাদের পেছনে খরচ পড়বে প্রায় 2 লক্ষ প্লাস কোটি টাকা, অর্থাৎ যদি আমরা সেই হিসেবে হিসেব করি। আচ্ছা, তাহলে বাংলাদেশের অর্থনীতি কেমন? বাংলাদেশের অর্থনীতিটা হচ্ছে, এটা একটা বাজেট ডেফিসিট। অর্থাৎ যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করে তারা এই বিষয়টা খুব ভালোভাবে জানেন যে বাজেট ডেফিসিট বলতে বোঝায় যে প্রতি বছরে বাংলাদেশের যে বাজেটটা হিসেব করা হয় আয় ব্যয়ের, সেই তুলনায় প্রতি বছরে বাংলাদেশের মানে সবচেয়ে বেশি খরচ হয়। অর্থাৎ প্রতি বছরে একটা সরকার তো পরিকল্পনা গ্রহণ করে যে আমি কোন কোন খাতে ব্যয় করবো এবং কোন কোন খাত থেকে আমি ইনকাম করব। সেই হিসেবে তুলনায় দেখা যায় যে বাংলাদেশের প্রতি বছর খরচের পরিমাণটা অনেক বেশি হয়ে যায় এবং যার ফলে একটা ঋণ, একটা ঘাটতি থেকে থাকে। তো এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন যে দিতে হয়, এতে প্রায় বাংলাদেশের মোট জিডিপি নিয়ে আমরা তো জানি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা দেশীয় সকল সেবার বা পণ্যের যে মান, টোটাল যে মান, ওটাকে বলা হয় আমাদের জিডিপি। এবং এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে বেতন দেওয়া হয়, সেটা মোট জিডিপির 5%। এবং যদি কোনোভাবে এই পে স্কেলটা কার্যকর হয় এবং প্রায় 2 লক্ষ কোটি টাকার মতো যদি প্রতি বছর তাদেরকে দিতে হয়, তাহলে আমাদের এই জিডিপিটা হয়ে যাবে 8%। এখন যদি এই ঘাটতিটা 8% হয়, তাহলে সবথেকে বড় প্রবলেমটা হবে যে যদি যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেন তারা এই জিনিসটা অনেক ক্লিয়ারলি বুঝবেন যে যদি এই জিডিপিটা 6 থেকে 7% হয়, তাহলে মুদ্রাস্ফীতি বাড়ে, তাহলে ঋণের পরিমাণ বেড়ে যায়, উন্নয়নমূলক কর্মকাণ্ড সহজে খুব একটা বড় ধরনের মেগা প্রজেক্ট গ্রহণ করা যায় না, দেশের মানুষের জীবনমান অনেক হ্রাস পায়। সবথেকে বড় কথা হচ্ছে দেশের মধ্যে অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি হয়। তো আবার যদি 8% হয়, 8% উপর তার যদি বেশি হয়, তাহলে এটা হচ্ছে সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ। অর্থাৎ যদি এই সত্যিকার অর্থে পে স্কেলটা কার্যকর হয়, তাহলে আমাদের দেশের অর্থনীতিটা সব থেকে বড় হুমকির মধ্যে পড়বে। দেখুন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আপনি বাড়লেন, ঠিক আছে, আপনি দিলেন, তা এত টাকা আপনি দেবেনটা কই থেকে? আপনার আয়টা কোথায়? এই বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ। তো আপনি যাদের কাছ থেকে যে দেশটা চলছে তাদের উপর নির্ভর করে, আপনি তো তাদেরই তো এটা ঠিক মতো মজুরি দিতে পারেন না, তাদের সঠিক সময় আপনি সার দিতে পারেন না, তাদের সঠিক সময়ে যে সত্যিকার একটা পরামর্শ দেওয়া দরকার বা তাদের যেটা ন্যায্য মজুরি তাদের আপনি দিতে পারেন না। আর ঠিক আছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আপনারা দিলেন, কিন্তু যারা বেসরকারি চাকরি করে ওদের কি হবে? আমি এবং আমার ফ্রেন্ড একই বিশ্ববিদ্যালয়ে পড়ি। সো আমার একটা ফ্রেন্ড সরকারি চাকরি করবে, সে পাবে হচ্ছে 80,000 টাকা, 90,000 টাকা। আর আমি একটা বেসরকারি চাকরি করবো, আমি বেতন পাবো কত, 25,000 টাকা। এই বৈষম্য, এটা বুঝতে পারছেন যে এটা দেশে কত বড় একটা প্রবলেম তৈরি করবে। এমনিতেই সরকারি চাকরির পেছনে ছুটতে আমাদের দেশের তরুণীরা কি পরিমাণ যে একাডেমিক পড়াশোনার যে বাজে একটা অবস্থা, অর্থাৎ তারা একটা সায়েন্টিফিক বা একটা কোনো কিছু আবিষ্কার করা বা কোনো তত্ত্ব নিয়ে পড়াশোনা করার চাইতে তারা মনে করে যে পদ্মা সেতু কয়টা প্লেয়ার আছে, কার জন্মসাল কত, মৃত্যুসাল কত, এইগুলো তার ব্যস্ত থাকে, যার ফলে যে তাদের প্রকৃত যেটা মেধার যে বিকাশ, এটা তারা করতে পারে না। এই জন্য বাধ্য হয়ে যারা প্রকৃত মেধাবী, তারা এই দেশ থেকে বিদেশে গিয়ে তারা ওই বিদেশের জন্য কাজ করে, দেশের জন্য তারা কাজ করার সুযোগ পায় না, তাদেরকে ওই সুযোগটা দেওয়া হয় না। বাংলাদেশে বর্তমান প্রায় 4 কোটির মতো তরুণ রয়েছে এবং তাদের বেশিরভাগ অংশ তারা বেকার। সরকারের কিন্তু কোনো উদ্যোগ নেই যে এই যে এত সংখ্যাটা বেকার, তাদের জন্য একটা কর্মসংস্থান কি ব্যবস্থা করা যায়। অথচ এই সময়টা হচ্ছে সব থেকে বেশি ইম্প্যাক্টফুল, সব থেকে বেশি কাজ করার একটা সময়। অথচ এই তরুণ বয়সটা আমরা বসে আছি যে আমরা কোনো কিছু করতে পারতেছি না, আমরা দেশের জন্য কোনো এটা ভালো কিছু একটা সম্ভাবনা করতে পারতেছি না, সরকার আমাদেরকে ওইভাবে হেল্প করতে পারতেছে না। যদি এইভাবে যদি পে স্কেল কার্যকর হয়, তাহলে জিনিসপত্রের দাম বাড়বে। যারা সরকারি কর্মচারী তাদের কিন্তু কোনো সমস্যা হবে না, কিন্তু যারা সাধারণ মানুষ তারা একটা ইনকাম করবে কীভাবে? তো সর্বোপরি দেশের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হবে যেটা আসলে কল্পনার বাইরে। দেখুন, এই যে সরকারি কর্মচারী যারা আছে, এরা কি মনে করেন যে সরকারি চাকরিটা করে শুধু কি বেতনের জন্য, সুযোগ সুবিধার জন্য? না, আমাদের দেশের সংবিধানটা হচ্ছে মূলত আমলাতান্ত্রিক। অর্থাৎ এখানে যারা যায় তারা প্রত্যেকটা ফ্যাসিস্ট হয়ে যায়। আমাদের সংবিধানটা, আমাদের কাঠামোটা হচ্ছে ফ্যাসিজম।
এখানে এটা আপনাকে মানে ফ্যাসিস্ট করতে আপনাকে বাধ্য করবে। আপনি সরকারি চাকরিকে যান, যে কোনো বড় একটা বিশেষ কর্মকর্তা এ মনে করে যে আমি বিশেষ কর্মকর্তা হয়ে গেছি, এখন এমপি মন্ত্রী পদমর্যাদা আমি এখন পুরো দেশটাকে গিলে খাবো। যেখানেই পায় সেখানে চাঁদাবাজি, দুর্নীতি বা চাঁদা, মানে এই যে রাঘব বোয়ালরা কারা? এই যে দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা যে পাচার করে, কি দেশে কি কৃষকরা করে? দেশে কি এই যে চামার কুমার এরা করে? যে সাধারণ মানুষেরা করে? ভ্যান চালক এরা করে না? এই যে শিক্ষিত মূর্খ, মানে কি বলবো, জাহিলিয়াতের মতো এই যে শিক্ষিতরা, এরা বড় বড় অফিসার হয়, এরা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে। তো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, বর্তমানে সরকারি একটা কর্মচারী বেতন কত? 30,000, 40,000, 50,000। তো এই টাকাতে দেখবে ওরা গাড়ি কিনবে, এরা ফ্ল্যাট কিনবে, কত কিছু। সরকার কিন্তু এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে না। দুদক যে আছে, দুদক যে এদের বিষয়ে যে একটা বড় ধরনের ভূমিকা পালন করবে, যে দুর্নীতিতে বন্ধ করতে পারে না। সরকার শুধু আছে যে ওদের বেতন বাড়ানো, কারণ ওদেরকে খুশি করতে হবে। এবং আমরা বর্তমানে কিন্তু রাজনৈতিক দলকে দেখতেছি যে এরা বর্তমানে যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনটাকে নিজেদের কাজে আনতে, তারা নির্বাচনে এই প্রশাসনকে নিজেদের কাজে আনতে এরাও রাজি হয়ে যাচ্ছে। কিন্তু দেশের সাধারণ মানুষের কথা আলটিমেটলি চিন্তা করতে পারে না। আমাদের দেশে তো আমরা জানি যে আমাদের দেশে শত্রু কারা। তো শত্রুর সাথে যখন আমাকে চোখ রাঙা দিতে হবে, আমার দেশে তো সেই পরিমাণ সামরিক সক্ষমতা বাড়াতে হবে। এই চার্টার দলেরা এরা কখনোই বলবে না যে আমার দেশে সামরিক সক্ষমতা বাড়াতে হবে। আমাদের দেশে দরকার পড়লে আমরা না খেয়ে থাকবো, তবুও আমাদের দেশকে পরমাণু শক্তিশালী বানাতে হবে। আমার দেশে যে শিক্ষা খাতে কম বাজেট, আমাকে বাজেটটা বৃদ্ধি করতে হবে, সেটা বলবে না। এরা বলবে না যে এই যে হাসপাতালে, সরকারি হাসপাতাল করতে মানুষ চিকিৎসা হবে ধুকে ধুকে মরে, ভালো একটা চিকিৎসা ব্যবস্থা নেই। এই বিষয়ে তারা কোনো কথা বলে না। তারা শুধু থাকে যে কিভাবে নিজের অ্যাকাউন্টে ব্যাংক ব্যালেন্স ভরাবো, কিভাবে স্ত্রীকে নিয়ে গাড়িতে ঘুরাবো, কিভাবে সন্তানদের বিদেশে পড়াশোনা করবো, এদের চিন্তাভাবনা হচ্ছে এটাই। তো এইভাবে চলছে একটা আমাদের দেশ। এই আমলাতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থা আমাদের দেশকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। এবং যদি এরকম পে স্কেলের মতো আরও এরকম চলতে থাকে, তাহলে আমাদের দেশটা আরও অধঃপতনের দিকে যাবে। তাই আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে বেতন বাড়ানো ঠিক আছে, কিন্তু ভাই আমাকে তো সেভাবে একটা আয় দেখাতে হবে। আমাদের দেশে আয় কোথায়? তো আয় যে সোর্স, সেই জিনিসগুলো তো আপনি তো ক্রিয়েট করতে পারেননি। এত বড় একটা দেশ, একটা কৃষি প্রধান একটা অর্থনীতির দেশ, আপনার কৃষিটাকে কাজে লাগাতে পারেন না। বড় বড় যে শিল্প প্রতিষ্ঠান সেগুলো করতে পারেন না। মেধা পাচার আপনারা রোধ করতে পারেন না। দেশের মধ্যে এত চোর, এত বাটপা, এত দুর্নীতিবাজ, তাদের আপনারা ধরতে পারেন না। সর্বোপরি যে সরকারি আসুক তার ব্যর্থ, এবং তারা তাদের মতো প্রশাসন চালায়, এবং এই প্রশাসনটা হয়ে গেছে পুরোপুরি ফ্যাসিস্ট, এবং তারা ফ্যাসিস্টের দালালি করতে করতে এই দেশটাকে শেষ করে দিয়েছে। তাই পে স্কেল কার্যকর আগে আপনি এই বিষয়গুলো ভাববেন। শুধু নিজেরা সরকারি চাকরি করেন, নিজেরা আরাম আসে থাকবেন, আর আমরা দেশের সাধারণ মানুষেরা আমরা অনাহারে থাকবো, আমরা দুর্ভিক্ষে থাকবো। এটা চলতে দেওয়া হবে না। এটা বুঝতে হবে, এটা নতুন জেনারেশন। আশা করি আপনাদের বোধোদয় খুব দ্রুত হবে।